So, very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 247. This is me, Shomen Goswami. আমরা স্যার কি পড়ছি? আমরা WBCS 2024, হ্যাঁ স্যার, 2024 পরীক্ষা হয়নি না স্যার। তো 2024, 2025 এবং 2026 এক্সামকে সামনে রেখে, হ্যাঁ স্যার, তোমরা যারা প্রিপারেশন করছো তাদের জন্য অল অ্যাবাউট ইন্ডিয়ান পলিটি ক্লাস, বুঝতে পারলাম না পারলাম? তো ইন্ডিয়ান পলিটি ক্লাসের কমপ্লিট কম্প্রিহেন্সিভ স্টাডি তোমরা এখানে করতে পারবে। তো তোমাদের WBCS এক্সামকে সামনে রেখে অলরেডি ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন ক্লাসে আমি এই চ্যানেলে তো অনেক ক্লাস নিয়েছি। নতুন যে সিরিজ তোমাদের শুরু করেছি সেখানে লক্ষ্মীকান্তের বুককে ফলো করে তোমাদের ক্লাসটা হচ্ছে, এবং সেখানে অলরেডি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি 5টা পার্টে ক্লাসটাকে কমপ্লিট করিয়েছি। বুঝতে পারলাম না পারলাম? তো বিষয় হচ্ছে, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু ওয়াচ মাই প্রিভিয়াস ক্লাসেস। বুঝতে পারলাম? কেন স্যার? ফর ইউর বেটার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সো আমরা সিরিজ 1 স্যার কমপ্লিট করেছিলাম আগের দিন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ার মধ্যে দিয়ে। আজকে যেটা আমরা পড়বো সেটা হলো স্যার ফান্ডামেন্টাল রাইটস। তো আমাদের সিজন 2 শুরু হচ্ছে আজ থেকে। তো আমরা আজকে স্যার ফান্ডামেন্টাল রাইটস সিজন 2 আমরা শুরু করছি, এবং এটা কতগুলো পার্টে ক্লাস হবে বুঝাতে পারলাম না পারলাম না? ফান্ডামেন্টাল রাইটস আমরা মোটামুটি 4টে থেকে 5টা পার্টে কমপ্লিট করবো। বুঝতে পারলাম? কেন স্যার? কারণ ছোট ছোট ক্লাসের মাধ্যমে, ছোট ক্লাস মানে 40 মিনিট 50 মিনিটের ক্লাস, তো এর মাধ্যমে আমি চাই তোমাদের ডিটেল আন্ডারস্ট্যান্ডিং কে ডেভেলপ করে দিতে ফর ইওর ফিউচার সিভিল সার্ভিস এক্সামিনেশন। ওকে স্যার। So, this is me, Shomen Goswami, educator of Civil Service 247. I taught thousands of students like you first few years civil service examination and others competitive exam battlefield. তোমরা যদি কেউ মনে করো তোমাদের সিভিল সার্ভিস এক্সামিনেশনের জার্নি আমার সঙ্গে কন্টিনিউ করবে, তো অনলি ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমার সঙ্গে স্টাডি করতে পারো। টেলিগ্রাম যে লিংক রয়েছে civil service 247 অথবা এই কোডটাকে স্ক্যান করে নিয়ে সরাসরি তোমরা টেলিগ্রামে অ্যাড হতে পারো। বুঝতে পারলাম না পারলাম না? তো আমার যেটা ক্লাস নেওয়ার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা থাকে সেটা হলো স্যার তোমাদের বেটার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে পারলাম? তো আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস স্যার শুরু করছি, ফান্ডামেন্টাল রাইটস এর ক্লাস। সো ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোথায় দেওয়া রয়েছে স্যার প্রথমে আমি একটু বলে নিই। সো ফান্ডামেন্টাল রাইটস যদি আমরা দেখি তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট 3-তে দেওয়া রয়েছে। কোথায় দেওয়া রয়েছে স্যার? পার্ট 3-তে। তো পার্ট 3 যদি তোমরা দেখো, পার্ট 1-এ রয়েছে স্যার ইন্ডিয়া অ্যান্ড ইটস টেরিটরি আর্টিকেল 1 to 4। পার্ট 2 রয়েছে স্যার সিটিজেনশিপ আর্টিকেল 2 থেকে আর্টিকেল 5 to 11। বুঝতে পারলাম? এবং পার্ট 3 হচ্ছে স্যার ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12, সরি, 235। ঠান্ডা লেগে আছে কেমন দেখো? আর্টিকেল 12 to 35। বুঝতে পারলাম না পারলাম না? তো আজকে আমরা কমপ্লিট কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস এর ডিটেল অ্যানালিসিস করবো স্যার, ডিএনএ করবো ফর আওয়ার আপকামিং এক্সামিনেশন। বুঝতে পারলাম না পারলাম না? সিঙ্গেল এমসিকিউ যেন তোমাদের পরীক্ষায় বাদ না যায় আফটার ফিনিশ দিস ক্লাস। ওকে স্যার। সো ক্লাস স্যার স্টার্ট করা যাক একদম। তো পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 to 35 আমরা দেখব। তো ফান্ডামেন্টাল রাইটস কে যদি আমরা দেখি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 12 to 35 পার্ট 3-তে দেওয়া রয়েছে। এক সেকেন্ড, আমি প্রথমেই তোমাদের বলেছি পার্ট 4-এ কি রয়েছে স্যার? পার্ট 4-এ রয়েছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল 36 to 51। আমি পড়াবো তোমাদের প্রত্যেকটা, চিন্তার কোনো কারণ নেই। তো ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 to 35 এর মধ্যে তোমরা দেখবে যেটা 6 ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। হ্যাঁ স্যার। তো 6 ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে প্রথমে হচ্ছে স্যার রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 to 18। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আর রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 to আর্টিকেল 22 হলো। এর মধ্যে রাইট টু ফ্রিডমের মধ্যে তোমার চলে আসছে রাইট টু লাইফ, আর্টিকেল 21। বোঝাতে পারলাম না পারলাম না? তারপরে স্যার রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23 থেকে 24 হলো। হ্যাঁ স্যার। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, আর্টিকেল 25 to 28।
প্রত্যেকটা ব্যক্তি ভারতবর্ষে কি করতে পারবে স্যার, নিজের কনসিয়াসনেস অনুযায়ী, নিজের ইন্টারনাল লিবার্টি অনুযায়ী, নিজের নিজের বিলিফ অনুযায়ী, ফেথ অনুযায়ী যে কোনো রিলিজিয়ানকে প্রফেস করতে পারে, প্র্যাকটিস করতে পারে, প্রোপোগেট করতে পারে। যদি কোনো রিলিজিয়ান ফলো না করে, না করতে পারে। বোঝাতে পারলাম না পারলাম না? তো সাম রিলিজিয়াস ফান্ডামেন্টাল রাইটস দ্যাট ইজ ডিসক্রাইব আর্টিকেল 25 to 28, আমরা দেখবো পরে ক্লাসে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আর্টিকেল 29 to 30, এবং লাস্ট হচ্ছে স্যার রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস আর্টিকেল 32, যেখানে আমরা স্যার রিট পিটিশন দেখবো আর্টিকেল 32-তে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কিওয়ারেন্টো, সাসিওরারি প্রহিবিশন। বোঝাতে পারলাম না পারলাম না? তো ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, লার্জার টপিক। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তো ফান্ডামেন্টাল রাইটস পড়ার মধ্যে দিয়ে 70%, 80% পলিটিকে কমপ্লিট করা যাবে, যদি পড়ার মতো পড়া যায়। হ্যাঁ স্যার। তো ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট ইজ হিউজ টপিক, এবং এই টপিকটাকে কখনোই একটা 1 ঘন্টার ক্লাসে করানো সম্ভব না। না স্যার, করা যায়। 30 মিনিটের রিল বানিয়ে দেন স্যার, শোনো। 3 মিনিটের রিল বানান স্যার, ফান্ডামেন্টাল রাইট, শোনো বলছি। তাহলে হিউজ টপিক স্যার, কমপ্লিট করতে সময় লাগবে। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। যে সমস্ত স্টুডেন্ট, দেখো আমার ক্লাস নেওয়ার যেটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, সেটা হচ্ছে যে একটাও স্টুডেন্ট যদি স্যার বুক বেঁধে বসে থাকে যে না, সে নিজেকে সিভিল সার্ভেন্ট হিসাবে দেখতে চায়, এবং সিভিল সার্ভিস এক্সামিনেশনে ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইকোনমি যেহেতু থাকে, সেহেতু আমার ইচ্ছা হচ্ছে যে এই 3টে সাবজেক্ট তোমাদের কমপ্লিট কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট করতে সাহায্য করা। বোঝাতে পারলাম না পারলাম না? একদম স্যার। তো ফান্ডামেন্টাল রাইটস কাকে বলে? ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক হিউম্যান রাইটস। বোঝাতে পারলাম না পারলাম না? দ্যাট ইজ গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন। তো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে স্যার সাম বেসিক হিউম্যান রাইটস। আচ্ছা আমাকে বলো তো, যে স্যার সবার আগে স্টেট এসেছে না সবার আগে স্যার মানুষ এসেছে? আচ্ছা কেমন কথা বলেন, সবার আগে স্যার হিউম্যান এসেছে। আচ্ছা স্যার, তো সবার আগে কে এসেছে স্যার? সবার আগে এসেছে স্যার হিউম্যান। হ্যাঁ স্যার। তারপরে কি এসেছে স্যার? তারপরে এসেছে একটা অর্গানাইজেশন যাকে বলা হয় স্যার স্টেট। ঠিক কি ঠিক না একদম? তো স্টেট তৈরি হওয়ার আগে, বোঝাতে পারলাম, বলছি স্টেট নামক অর্গানাইজেশন তৈরি হওয়ার আগে মানুষ অ্যাজ এ হিউম্যান, তার কিছু বেসিক রাইট ছিল। বোঝাতে পারলাম না পারলাম না? তো তার কিছু বেসিক রাইটস ছিল। বোঝাতে পারলাম না পারলাম না? যে বেসিক রাইটস গুলো সে কার কাছ থেকে পেয়েছে? যে বেসিক রাইটস গুলো সে পেয়েছে নেচারের কাছ থেকে। কার কাছ থেকে স্যার? নেচারের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে। বোঝাতে পারলাম? এই সমস্ত রাইটকে বলা হয় প্রিন্সিপাল অফ ন্যাচারাল রাইটস। বোঝাতে পারলাম? এগুলো কি স্যার? এগুলো হলো স্যার ন্যাচারাল রাইটস, প্রাকৃতিক রাইটস। তো পরবর্তীকালে যখন স্টেট তৈরি হয়েছে, এখন ন্যাচারাল রাইটস কি কি স্যার? বলছি ন্যাচারাল রাইটস কি কি স্যার? খাতা পেন নাও, নোটস তৈরি করো, না হলে স্যার ক্লাস দেখার কোনো অর্থ নেই। বলছি যদি নোট তৈরি না করো, তাহলে ক্লাস দেখার কোনো মানে হয় না স্যার, হয় না? না। দেখো শোনো, তো ন্যাচারাল রাইটস, তো ন্যাচারাল রাইটস এর মধ্যে কি কি রয়েছে স্যার? ন্যাচারাল রাইটস এর মধ্যে, তো ন্যাচারাল রাইটস এর মধ্যে আমরা দেখবো স্যার একজন হিউম্যান। বুঝতে পারলাম? কে একজন স্যার? এটা একজন হিউম্যান। ওকে স্যার। তো অ্যাজ এ হিউম্যান তার কি রয়েছে স্যার? তার রয়েছে রাইট টু লাইফ। তার রয়েছে স্যার রাইট টু লাইফ। তার রয়েছে বেঁচে থাকার অধিকার। তার রয়েছে রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তার রয়েছে বাক স্বাধীনতা, কথা বলার অধিকার। তার রয়েছে নিজের মত অনুসারে, নিজের বিবেক অনুসারে যে কোনো ধর্ম পালন করার অধিকার। তো সামার বেসিক রাইটস, তার অধিকার রয়েছে স্যার অবাধে চলাফেরা করার। বোঝাতে পারলাম না পারলাম না? তো রাইট টু মুভমেন্ট, এগুলো তার বেসিক রাইটস। কিন্তু পরবর্তীকালে যখন স্টেটের ফরমেশন হলো, তখন স্টেট হিউম্যানের এই সমস্ত ন্যাচারাল রাইটসকে স্যার কি করলো স্যার? রেকগনাইজড করলো। রেকগনাইজড করলো কিসের মাধ্যমে? রেকগনাইজড করলো স্যার কনস্টিটিউশনের মাধ্যমে। কিসের মাধ্যমে স্যার? কনস্টিটিউশনের মাধ্যমে। কিসের মাধ্যমে রেকগনাইজড করলো স্যার? কনস্টিটিউশনের মাধ্যমে। ওকে স্যার। এতবার কেন বললেন স্যার? শোনো,
এতবার বলার আমার একটাই কারণ, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশনটা এবার স্যার কমপ্লিট হবে কিছুটা। হ্যাঁ স্যার, কিছুটা হবে, পুরোটা হবে না। না শোনো, পুরোটা একটু পরে হবে। তো ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস, আমি প্রথমেই বলেছি, যেগুলো স্যার বেসিক রাইটস। কি রাইটস স্যার? বেসিক রাইটস। বেসিক রাইটস মানে একদম স্যার সাধারণ অধিকার। একদম স্যার সাধারণ অধিকার। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো একদম সাধারণ অধিকার, যেগুলো অ্যাজ এ হিউম্যান সে কোথা থেকে পেয়েছে? পেয়েছে স্যার নেচারের কাছ থেকে। পরবর্তীকালে স্টেট, স্টেট কি স্যার? স্টেট একটা অর্গানাইজেশন। তো স্টেটের যখন ফাউন্ডেশন হয়, তখন স্টেট এই সমস্ত ন্যাচারাল বেসিক রাইটস গুলোকে রেকগনাইজড করে বাই দ্য কনস্টিটিউশন। বোঝাতে পারলাম না পারলাম না? সো ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস হুইচ আর গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন। এবং যদি আমি ইন্ডিয়ার কথা বলি, তাহলে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস অ্যান্ড হুইচ আর গ্যারেন্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়েছে যে স্যার বেসিক রাইট কাকে বলে। প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়েছে। গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন কথার অর্থ কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে পারপাস কি, ফান্ডামেন্টাল রাইটস কি। আমি প্রথমেই বললাম এটা প্রোটেক্ট করে ইন্ডিভিজুয়াল লিবার্টি, প্রিভেন্ট অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড ইকুয়াল, ফেয়ার অ্যান্ড জাস্ট সোসাইটি। বোঝাতে পারলাম? তো ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল, বলবৎযোগ্য। এনফোর্সেবল কথার অর্থ হচ্ছে স্যার বলবৎযোগ্য। বোঝাতে পারলাম না পারলাম না? তো এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। কার দ্বারা এনফোর্সেবল? জাস্টিসিয়েবল বাই দ্য জুডিশিয়ারি। কেন স্যার? তো কেন আমি পরে বলছি, তার আগে ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশনটা একবার কমপ্লিট করে নাও। তো ফান্ডামেন্টাল রাইটস আর সাম বেসিক রাইটস হুইচ আর গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি, আদালত দ্বারা বলবৎযোগ্য। বোঝাতে পারলাম না পারলাম না? মানে, অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া তোমার কি রয়েছে স্যার? অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, জাস্ট আ সেকেন্ড আমি একটু ইরেজ করে নিই। বলে হ্যাঁ স্যার, ইরেজ করে নিই। অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া তোমার কি রয়েছে? অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া স্যার আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। কি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস রয়েছে তোমার আর্টিকেল 15, যে নো পার্সন শ্যাল বি ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ডস অফ রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অর রিলিজিয়ান। কোনো ব্যক্তিকে স্যার কি করা যাবে না? জাতি, ধর্ম, বর্ণ। বোঝাতে পারলাম? কোনো ব্যক্তিকে জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান, বোঝাতে পারলাম না পারলাম না? মানে প্লেস অফ বার্থ, এবং স্যার লিঙ্গ। হ্যাঁ স্যার, সেক্সের ভিত্তিতে মানে স্ত্রী পুরুষ। তো জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান, লিঙ্গ, কোনো ভিত্তিতে তুমি কি করতে পারবে না? বৈষম্য করতে পারবে না। ওকে স্যার। কে বৈষম্য করবে না? বৈষম্য করবে না স্যার স্টেট। বোঝাতে পারলাম না পারলাম না? স্টেট কি করবে না স্যার? বৈষম্য করবে না। যদি করে, তো আর্টিকেল 32 তোমার রয়েছে, আর্টিকেল 32। আর্টিকেল 32 অনুসারে তুমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় তোমার ফান্ডামেন্টাল রাইটকে এনশিওর করার জন্য আপিল করতে পারবে। বোঝাতে পারলাম না পারলাম না? আর্টিকেল 21-এ বলা হচ্ছে দ্য স্টেট কোনো পার্সনের লাইফ এবং পার্সোনাল লিবার্টিকে কি করবে না স্যার? লাইফ এবং পার্সোনাল লিবার্টিতে হস্তক্ষেপ করবে না। কিন্তু স্টেট হস্তক্ষেপ করতে পারে বাই ফলো প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল। এখন দেখা যাচ্ছে প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল কে ফলো না করে তোমাকে যদি অ্যারেস্ট করে নেওয়া হয়, বুঝতে পারলাম? তো তোমাকে অ্যারেস্ট করার সময় তোমার গ্রাউন্ড অফ অ্যারেস্ট বলতে হবে। তোমাকে অ্যারেস্ট করার পর তোমাকে তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনকে ইনফর্ম করতে হবে। তোমাকে একজন লিগ্যাল অ্যাডভাইজারের পরামর্শ নিতে সাহায্য করতে হবে। বোঝাতে পারলাম না পারলাম না? তো এইগুলো যদি না করা হয়, তার মানে কি করা হয়েছে? তোমার ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু ফ্রিডম, আর্টিকেল 22 এর ভায়োলেশন করা হয়েছে, আর্টিকেল 21 এর ভায়োলেশন করা হয়েছে। তো যদি ভায়োলেশন হয়, তাহলে তুমি কোথায় যাবে? তুমি স্যার আদালতের কাছে যাবে। কেন?
কারণ পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল পার্ট, enforceable by the judiciary. So what is the fundamental rights? So fundamental rights are those rights which are basic rights. Fundamental rights are those rights which are basic rights. হ্যাঁ স্যার, which are basic rights. Okay, and which are enforceable by the judiciary and guaranteed by the Constitution of India, তাকে আমরা বলবো স্যার ফান্ডামেন্টাল রাইটস। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। সো ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস, হুইচ আর গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড হুইচ আর এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। এখন ফান্ডামেন্টাল রাইটসকে ফান্ডামেন্টাল কেন বলা হয়? ফান্ডামেন্টাল রাইটসকে ফান্ডামেন্টাল এই কারণেই বলা হয় কারণ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, এবং অল রাইটস, অল ল কোথা থেকে আসছে স্যার? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে আসছে। বোঝাতে পারলাম না পারলাম না? সো দ্যাটস ওয়াই ফান্ডামেন্টাল রাইটস আর কল্ড ফান্ডামেন্টাল রাইটস, বিকজ কনস্টিটিউশন is the fundamental law of the land. So what is fundamental rights? Fundamental rights are those rights which are basic rights, which are basic human rights guaranteed by the constitution and enforceable by the judiciary, and constitution is the fundamental law of the land. Picture getting clear? এই পর্যন্ত, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা স্যার শুরু করব আজকে ফান্ডামেন্টাল রাইটস পড়তে। তো আপনি বলেছিলেন স্যার ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 to 35। তো আর্টিকেল 12 to 35 বলার পরে, আর্টিকেল 12 to 35 বলার পরে স্যার আপনি বলেছেন আর্টিকেল 14 to 18 রাইট টু ইকুয়ালিটি। তো আর্টিকেল 12 এবং 13 গেল কোথায়? আর্টিকেল 12 এবং 13-এ কোনো রাইট দেওয়া নেই না স্যার। আর্টিকেল 12 এবং 13-এ কি রয়েছে আমরা দেখব। রাইট শুরু হচ্ছে আর্টিকেল 14 থেকে, রাইট টু ইকুয়ালিটি থেকে। বোঝাতে পারলাম না পারলাম না? তো আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ক্লাসে দেখলাম ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। এইবার ফান্ডামেন্টাল রাইটস এর সূচনা কিভাবে হলো রাষ্ট্র সৃষ্টির ইতিহাসে? লিগাল ডকুমেন্ট কোনটা? তো লিগাল ডকুমেন্ট হলো স্যার 1215 সালে সাইন্ড ম্যাগনা কার্টা, যেটা ইংল্যান্ডের রাজা জন এবং তার প্রজার মধ্যে স্বাক্ষরিত হয়। এখন এই ম্যাগনা কার্টাতে কি হয়েছিল স্যার? ম্যাগনা কার্টাকে বলা হয় স্যার অধিকারের সনদ, বা ম্যাগনা চার্টার বলা হয়, অধিকারের সনদ। বোঝাতে পারলাম? তো এটার মেন উদ্দেশ্য কি? ফার্স্ট টাইম যদি বলে যে রাষ্ট্র সৃষ্টির ইতিহাসে রাইটস এর লিগাল ডকুমেন্ট কোনটা, তাহলে হলো স্যার ম্যাগনা চার্টার, দ্যাট ইজ সাইন্ড বিটুইন দ্য ইংল্যান্ড কিং জন অ্যান্ড তার যে প্রজা ছিল তার মধ্যে। তো ডকুমেন্টস কি স্যার? এটা হচ্ছে স্যার মডার্ন ডকুমেন্ট। মডার্ন ডেমোক্রেসিতে স্যার রাইটস এর ডকুমেন্টস হলো স্যার ম্যাগনা কার্টা একদম। এবং কি করা হয় স্যার এর মাধ্যমে? স্যার ফার্স্ট টাইম কিছু রাইট, সাম রাইট স্যার, আজকের মতো না, না স্যার, কিছু রাইটস, সাম রাইটস দেওয়া হয় কিছু মানুষকে। হয়তো কিছু রাইট পুরুষদের ছিল, স্ত্রীদের ছিল না। কিছু রাইট সমাজের উচ্চবিত্ত শ্রেণী যারা, শাসক শ্রেণী যারা, তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু চলো ফার্স্ট টাইম স্টেট কিছু রাইট, দেখো রাষ্ট্রের যেটা মূল বক্তব্য সেটা হলো রাজা, যদি তুমি রাষ্ট্র সৃষ্টির ইতিহাস দেখো তাহলে যেটা অরিজিন ডিভাইন পলিসি, সেখান অরিজিন অফ ডিভাইন পলিসি অনুসারে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি, এবং জনগণের কোনো রাইট থাকতে পারে না, সমস্ত রাইট রয়েছে রাজার। তো বিষয় হচ্ছে যে সেখান থেকে ফার্স্ট টাইম লিগাল ডকুমেন্ট হিসাবে যে চলো কিছু কন্ডিশনাল রাইটস হলেও ফার্স্ট টাইম প্রজাদের রাইটস দেওয়া হয় ম্যাগনা চার্টারের মাধ্যমে বা ম্যাগনা কার্টার মাধ্যমে 1215 সালে। বোঝাতে পারলাম না পারলাম না? এটাকে আধুনিক ডেমোক্রেসিতে লিগাল ডকুমেন্ট হিসাবে ধরা হয় স্যার রাইটস এর একদম। এবং যেখানে সাম রাইটস দেওয়া হয় কাদের স্যার? কিছু ইন্ডিভিজুয়ালসকে, এমন নয় যে সমাজের প্রত্যেক স্তরকে, কিন্তু চলো রাইট তো দেওয়া হয় একদম। তো আর্টিকেল 12, এবার আমরা যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখতে পাবো আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। কিন্তু আর্টিকেল 12 এবং আর্টিকেল 13, এই দুটো আর্টিকেলে কোনো রাইটস দেওয়া নেই। কেন দেওয়া নেই? আর্টিকেল 12-এ দেওয়া রয়েছে ডেফিনেশন অফ স্টেট। তো ডেফিনেশন অফ স্টেট কেন দেওয়া রয়েছে? তো তুমি তুমি কে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, তুমি রাইট এনজয় করবে কার এগেনস্টে?
স্যার স্টেটের এগেনস্টে। তো স্টেটের এগেনস্টে যদি রাইট তুমি এনজয় করো, তো সেই স্টেটকে যদি ডিসক্রাইব করা না থাকে তাহলে তো অসুবিধা একদম। তো সেই স্টেটকে ডিসক্রাইব করা হয়েছে আর্টিকেল 12-এ। আর্টিকেল 12-এ বলা হচ্ছে দ্য ওয়ার্ড স্টেট। স্টেট শব্দের অর্থ কি? তো স্টেট শব্দের অর্থ বলা হচ্ছে আর্টিকেল 12-এ, গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এবং ভারতের আইনসভা, দ্য গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অফ ইচ স্টেট, প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকার এবং রাজ্যের আইনসভা, অল লোকাল অ্যান্ড আদার অথরিটিস, সমস্ত লোকাল অথরিটিস ইনক্লুডিং পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অ্যান্ড এনি আদার অথরিটিস উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, যেটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে রয়েছে, অ্যান্ড আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ স্যার। তো এই টোটাল স্ট্রাকচারটাকে, অর্গানাইজেশনটাকে বলা হচ্ছে স্টেট স্যার। তার মানে তোমরা সামনের বছর সিভিল সার্ভিস দেবে, WBCS। তো তোমরা কি হবে স্যার? বিউরোক্র্যাট হবে, মানে তোমরা স্টেট গভর্নমেন্টের কাছে সাহায্য করবে। তো ইউ আর কি স্যার? ইউ আর দ্য স্টেট, ফিউচার স্টেট। বোঝাতে পারলাম না পারলাম না? তো তোমাদের স্ট্যাটাস কোথায় ডিসক্রাইব করা রয়েছে? আর্টিকেল 12-এ। তুমি সামনের বছর ইউপিএসসি দেবে, আইএএস হবে, আইপিএস হবে। তো তোমার ডেজিগনেশন কি হবে? তোমার ডেজিগনেশন, তুমি সার্ভ করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। তো তোমার ডেজিগনেশন হবে অ্যাজ এ স্টেট। তো স্টেট ওয়ার্ডটা ডিসক্রাইব করা রয়েছে আর্টিকেল 12-এ, কোনো রাইট দেওয়া নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, এনি আদার লোকাল অথরিটি উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, টোটাল স্ট্রাকচারটাকে বলা হবে স্যার স্টেট। তো ইন ফিউচার যদি ইন্ডিয়া স্যার বাইরের কোনো টেরিটরিকে অকুপাই করে নেয়, স্যার পিওকে তো আমাদের রয়েছে একদম। তো পিওকে যদি ইন ফিউচার ইন্ডিয়া অকুপাই করে নেয়, তো পিওকে আগে আমাদের ছিল, বর্তমানে স্যার পাকিস্তান ইললিগাল ভাবে অকুপাই করে রেখেছে। তো ইন ফিউচার যদি ইন্ডিয়া পুনরায় স্যার অকুপাই করে নেয়, তো পিওকে কে বলা হবে স্যার স্টেট। বোঝাতে পারলাম না পারলাম না? কেন স্যার? কারণ উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তো টেরিটরি শব্দটা ডিসক্রাইব করা রয়েছে আর্টিকেল 1-এ, পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে টেরিটরি শ্যাল কম্প্রাইজ দ্য স্টেটস, দ্য ইউনিয়ন টেরিটরি, ইউটিস অ্যান্ড সাচ আদার টেরিটরিজ ইন ফিউচার ইন্ডিয়া মে অ্যাকোয়ার। তো ইন ফিউচার যদি ইন্ডিয়া কোনো টেরিটরিকে অ্যাকোয়ার করে, সেটাকেও স্টেট হিসাবে স্যার ধরা হবে। বোঝাতে পারলাম না পারলাম না? সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, any other local and other authorities within the territory of India or under the control of India, দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ স্টেট। এটা ডিসক্রাইব করা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এর প্রথম আর্টিকেল, আর্টিকেল 12-এ। হোয়াট ইজ দ্য বিউটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া তুমি এনজয় করবে রাইট টু ফ্রিডম, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। কার এগেনস্টে? স্টেটের এগেনস্টে। তো স্টেটকে মাস্ট বি ডিসক্রাইব করা নেসেসারি। তো যে কারণে আর্টিকেল 12-এ ডেফিনেশন দেওয়া হয়েছে দ্য ওয়ার্ড স্টেট। তো তোমাকে যদি আজকের পর জিজ্ঞেস করে স্যার স্টেট কোথায় ডিসক্রাইব করা রয়েছে, তো স্যার আর্টিকেল 12-এ। বোঝাতে পারলাম না পারলাম না? সেম স্টেটের ডেফিনেশন তোমরা দেখতে পাবে পার্ট 4-এ। পার্ট 4-এ যখন তোমাদের আমি পড়াবো ডিপিএসপিস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পার্ট 4-এর যে ফার্স্ট আর্টিকেল, আর্টিকেল 36, সেখানেও আর্টিকেল 12-এর সেম স্টেটের কথা বলা হয়েছে। কেন? কারণ এই স্টেটেরই উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ার করা। যে স্টেট, যে স্টেটের এগেনস্টে তুমি ফান্ডামেন্টাল রাইটকে এনজয় করবে। দ্য বিউটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বোঝাতে পারলাম না পারলাম না? পিকচার গেটিং ক্লিয়ার অর নট? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? সাবজেক্টকে ফিল করো। হ্যাঁ স্যার, ওকে। নেক্সট বলুন স্যার। এরপর হচ্ছে স্যার আর্টিকেল 13। তো আর্টিকেল 13 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিক্লেয়ার কি করছে স্যার? আর্টিকেল 13 কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় কি বলা হচ্ছে? দেখো আর্টিকেল 12 ক্লিয়ার হয়েছে, আর্টিকেল 12 ক্লিয়ার হয়েছে। আর্টিকেল 12-এ রয়েছে স্যার ডেফিনেশন অফ স্টেট। তো আর্টিকেল 13-এ কোনো রাইট নেই স্যার? না, আর্টিকেল 13-এও কোনো রাইট নেই। কেন? কারণ আর্টিকেল 13-এ যেটা ডেফিনেশন দেওয়া হচ্ছে দ্য ওয়ার্ড, সেটা হলো স্যার ল। তো আর্টিকেল 13-এ বলা হচ্ছে দ্য স্টেট। যদি কনস্টিটিউশন তোমার সামনে থাকে এই মুহূর্তে, বা যদি লক্ষ্মীকান্তের বই থাকে ফলো করতে থাকো, দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল। ওয়ার্ড খেয়াল করো, দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল
স্টেট এমন কোনো ল তৈরি করবে না যেটা তোমার পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করে, যেটা তোমার পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করে। বোঝাতে পারলাম না পারলাম না? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। যেটা তোমার পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করে এমন কোন ল স্টেট তৈরি করতে পারবে না। যদি তৈরি করে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথমেই বলেছি ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল আর এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। তাহলে জুডিশিয়ারি সেই আরবিটারি লকে, ভালো করে বোঝো, বলছি ধরো এমন কোনো অ্যাম্বিগুয়াস ল স্টেট তৈরি করলো, স্টেটের ধরো মনে হলো যে এমন কোনো ল স্টেট তৈরি করবে, বোঝাতে পারলাম, যেখানে বলা হলো যে আজকের পর থেকে তোমার রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন থাকবে না। এটা কে স্যার? বলছি এটা হলো স্যার স্টেট। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো স্টেট তোমার দিকে স্যার ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে, দেখো। হ্যাঁ, তো স্টেট আজকের পর বলল ল তৈরি করে যে আজ থেকে তোমার রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন থাকবে না। তাহলে কি হবে? তাহলে সেই লকে, স্টেটের এই যে ল, এই লকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবে। এই লকে ডিক্লেয়ার করা হবে নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে এই লকে স্ট্রাক ডাউন করা হবে, এই লকে স্যার অসাংবিধানিক ঘোষণা করা হবে। কার দ্বারা স্যার? বিচার বিভাগের দ্বারা। কেন? কারণ ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। এইভাবে সাবজেক্টকে পড়তে হয়। বোঝাতে পারলাম না পারলাম না? তো স্টেট যদি কালকে মনে করে, ভালো করে বুঝবে, স্টেট যদি কালকে মনে করে যে স্টেট তোমার ভারতবর্ষে অ্যাজ এ সিটিজেন তোমার রয়েছে রাইট টু ফ্রিডম থ্রু আউট দ্য মুভমেন্ট টেরিটরি অফ ইন্ডিয়া, তো তুমি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে মুভ করতে পারো, আর্টিকেল 19 রয়েছে ক্লজ 'D' তে। তো কাল থেকে স্টেট বললো তুমি যেতে পারবে না, কিছু রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে, রিজনেবল গ্রাউন্ড অফ রেস্ট্রিকশন ছাড়া তুমি মুভ করতে পারো। তোমার রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে, সেগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য রিজনেবল গ্রাউন্ড রয়েছে। তুমি এমন কিছু বললে যাতে ইনসাইটমেন্ট অফ অফেন্স হলো, তো স্টেট স্যার কন্ট্রোল করবে। তুমি এমন কিছু বললে সেটা ফরেন স্টেটের সঙ্গে রিলেশন ডিস্টার্ব হলো, তো স্টেট স্যার কন্ট্রোল করবে। তোমার স্পিচ অফ এক্সপ্রেশনের দ্বারা যদি পাবলিক অর্ডারের ডিস্টার্ব হয়, স্টেট কন্ট্রোল করবে। যদি ডিফেমেশন হয়, কাউরির মানহানি হয়, কোর্ট অফ কন্টেম্প্ট হয়, তাহলে স্টেট কন্ট্রোল করবে। উইদাউট ভ্যালিড রিজনেবল রেস্ট্রিকশন স্টেট যদি তোমার ফান্ডামেন্টাল রাইটস কে কন্ট্রোল করে বাই পাসিং ল, স্টেট যদি তোমার ফান্ডামেন্টাল রাইট কে কন্ট্রোল করে বাই পাসিং ল, তাহলে কি হবে? তাহলে জুডিশিয়ারি সেই লকে ডিক্লেয়ার করবে নাল অ্যান্ড ভয়েড। সেই লকে অসাংবিধানিক ঘোষণা করবে কে স্যার? বিচার বিভাগ। বোঝাতে পারলাম না পারলাম না? এটা হলো আর্টিকেল 13 সাবক্লজ 2 এর মূল বক্তব্য। এইবার আর্টিকেল 13 সাবক্লজ 2 তে ল ওয়ার্ডটাকেও ডিসক্রাইব করা হয়েছে। কেন? কারণ ল অলওয়েজ হ্যাজ টু বি রিটেন অ্যান্ড ক্লিয়ার। তো ল, ল শব্দের অর্থ কি? ল শব্দের অর্থ হলো এনি অর্ডার, এনি নোটিফিকেশন, ভালো করে বুঝবে, এনি নোটিফিকেশন, এনি অর্ডিন্যান্স। বোঝাতে পারলাম না পারলাম না? ডিয়ার স্টেট, তুমি এমন কোনো অর্ডার, এমন কোনো নোটিফিকেশন, এমন কোনো অর্ডিন্যান্স পাশ করতে পারবে না, এমন কোনো রুলিং পাশ করতে পারবে না যেটা সিটিজেনের পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করে। যদি ক্ষুণ্ণ করে তাহলে বিচার বিভাগ তাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবে। এটা হলো আর্টিকেল 13 সাবক্লজ 2। তো আর্টিকেল 13-এ বলছে দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল যেটা অ্যাব্রিজ কন্ট্রাভেন্স অর ভায়োলেন্স দ্য পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্যাট ইজ স্ট্রাক ডাউন অর নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার বাই দ্য জুডিশিয়ারি। এটা হলো স্যার আর্টিকেল 13। তো আর্টিকেল 13-এ ল শব্দকেও আবার ডিসক্রাইব করা হয়েছে। এনি অর্ডার, এনি নোটিফিকেশন, এনি কাস্টম, এনি বাই রুলিং, এনি অর্ডিন্যান্স, ডিয়ার স্টেট তুমি পাস করতে পারবে না যেটা ফান্ডামেন্টাল রাইটস এর বিরোধী, পার্ট 3। বোঝাতে পারলাম না পারলাম না? তো এখানে যেটা বলা হচ্ছে ল
ল শব্দের অর্থ ডেসক্রাইব করা হয়েছে এবং বলা হয়েছে যে এনি ল যদি পার্লামেন্ট এনফোর্স করে, যদি পার্লামেন্ট পাস করে এবং সেটা যদি ইনকনসিস্টেন্ট উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস হয়, ওকে স্যার, সেটা যদি ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করে, তাহলে সেটাকে ডিক্লেয়ার করা হবে স্যার নাল অ্যান্ড ভয়েড, সেটাকে ডিক্লেয়ার করা হবে স্যার অসাংবিধানিক। সেটাই আমি তোমাদের বোঝালাম এতক্ষণ, যে আর্টিকেল 13-এ বলা হচ্ছে দ্য নেগেটিভ ডেফিনেশন অফ ল, কাকে ল বলা হবে না। আর আর্টিকেল 12-এ বলা হচ্ছে দ্য ডেফিনেশন অফ স্টেট। তো আর্টিকেল 13 ক্লিয়ার হয়েছে, কাকে ল বলা হবে না, দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল, কোনো ল তৈরি করতে পারবে না, এমন কোন ল, এমন কোন ল মানে কি, এনি অর্ডার, এনি নোটিফিকেশন, এনি কাস্টম, এনি বাই রুলিং, এনি অর্ডিন্যান্স ডিয়ার স্টেট ইউ ক্যান নট পাস দ্যাট ইজ ভায়োলেট অ্যাব্রিজ দ্য পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পিকচার গেটিং ক্লিয়ার অর নট? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। তো আর্টিকেল 13 ফান্ডামেন্টাল রাইটস, যেখানে আমাদের দিচ্ছে কি স্যার, দ্য স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ। তো জুডিশিয়াল রিভিউ যেটা আমাদের স্যার পার্ট অফ বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা স্যার ইভিউলেশন হয় 1973 দ্য ল্যান্ডমার্ক জাজমেন্ট কেশবানন্দ ভারতী মামলায়। তো জুডিশিয়াল রিভিউ আর্টিকেল 13 স্যার প্রোভাইডস ফর দ্য ডক্ট্রাইন অফ জুডিশিয়াল রিভিউ, দ্য প্রিন্সিপাল অফ জুডিশিয়াল রিভিউ, যে স্টেট যদি এমন কোনো স্বৈরাচারী আইন তৈরি করে যেটা স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট 3 ভায়োলেশন করছে রাইটস এর, তাহলে জুডিশিয়ারি তাকে কি করবে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবে, স্ট্রাক ডাউন করবে। তো এটাকে, এই প্রিন্সিপালকে বলা হচ্ছে স্যার জুডিশিয়াল রিভিউ, যেটা আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 13-এ। এবং স্কোপ অফ ল, দ্য ডেফিনেশন অফ ল কে ডিসক্রাইব করা হয়েছে, মানে এনি অর্ডিন্যান্স, এনি অর্ডার, এনি বাই ল, এনি রুল, এনি রেগুলেশন, এনি নোটিফিকেশন, এনি কাস্টম, এনিথিং ডিয়ার স্টেট তুমি পাস করতে পারবে না। ল বলতে কি কি বোঝায় তাহলে স্যার, বলা হয়েছে কি, অর্ডিন্যান্স, অর্ডার, বাই ল, রুলস, রেগুলেশন, রুলিং, ডিয়ার স্টেট তুমি পাস করতে পারবে না যেটা ভায়োলেশন করবে পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে। যদি করে তাহলে দ্য স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ ওপেন রয়েছে কোথায়, আর্টিকেল 13-এ। পরের দিন আমরা ফান্ডামেন্টাল রাইট কন্টিনিউ করব আর্টিকেল 14 থেকে, রাইট টু ইকুয়ালিটি, যেখানে আমরা দেখবো স্যার ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, যেখানে আমরা দেখবো স্যার রুল অফ ল, যেখানে আমরা দেখবো স্যার আর্টিকেল 15, আর্টিকেল 16 ইকুয়াল পাবলিক এমপ্লয়মেন্ট, রিজার্ভেশন, সমস্ত কিছু দেখবো। আর্টিকেল 17 অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অ্যাবলিশন অফ টাইটেল আর্টিকেল 18, তারপর আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম। এইভাবে পড়তে পড়তে ফান্ডামেন্টাল রাইটস কে আমরা স্যার কমপ্লিট করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আমার যেটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, সেটা হচ্ছে যে টপিকটা পড়াবো সেটা যেন তোমাদের বেসিক কনসেপচুয়াল ক্লিয়ারিটি আসে। দেখো, আমার কাজ হচ্ছে পড়ানো, তোমরা পড়ে চাকরি পাবে কিনা আমি জানি না, না স্যার, কিন্তু আমি এটুকু বলতে পারি পড়ানোর পর সাবজেক্ট, পড়ানোর পর সাবজেক্ট তুমি বুঝতে পারবে। বোঝাতে পারলাম না, পারলাম না। তো তুমি জব পাবে কিনা, ফাইনাল সিলেকশন তোমার হবে কিনা, সেটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর, কিন্তু সাবজেক্ট তুমি বুঝতে পারবে কিনা পরীক্ষায়, এই ইন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট অ্যান্ড ইন দ্যাট পার্টিকুলার টপিক থেকে যদি কোনো MCQ আসে, আমি পড়ানোর পর আশা করি ইউ আর অল অফ এবল টু আনসার দিস কোয়েশ্চেন। বোঝাতে পারলাম না, পারলাম না, পিকচার গেটিং ক্লিয়ার অর নট? So what is fundamental rights? 2 minute quick recap beta. Fundamental rights are those rights which are basic rights. Basic rights মানে স্যার প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের কথা ভাবো, প্রিন্সিপাল অফ ন্যাচারাল রাইটস এর কথা ভাবো, রাইট টু লাইফ, রাইট টু স্পিচ, রাইট টু মুভমেন্ট, দ্য অল রাইটস আফটার রেকগনাইজড বাই দ্য স্টেট। স্টেট যখন এই রাইট গুলোকে রেকগনাইজ করে বাই দ্য কনস্টিটিউশন, এবং যেগুলো স্যার এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি, তাকে আমরা বলছি স্যার ফান্ডামেন্টাল রাইটস। সো ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস which are basic rights, which are enforceable by the judiciary and which are guaranteed by the Constitution of India. ফান্ডামেন্টাল রাইটস পড়তে গিয়ে আমরা পার্ট 3-তে ফার্স্ট দেখলাম আর্টিকেল 12, যেখানে বলা হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট মানে তোমরা আগামী দিনে স্টেট হবে, বোঝাতে পারলাম? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, এনি আদার লোকাল অথরিটিজ উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর দ্য আন্ডার দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, টোটালটাকে বলা হবে স্যার স্টেট স্ট্রাকচারকে। বোঝাতে পারলাম না, পারলাম না? টোটাল অর্গানাইজেশনটা স্যার কল্ড স্টেট, একদম হ্যাঁ স্যার। আর্টিকেল 13-এ বলা হচ্ছে নেগেটিভ ডেফিনেশন অফ ল, যে কাকে ল বলা হবে না, দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল,
কোনো ল তৈরি করতে পারবে না যেটা সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করে। যদি করে তো জুডিশিয়ারি রয়েছে, এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি পার্ট 3। তো কি করবে, তাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবে। বুঝতে পারলাম? স্কোপ অফ ল, ল কাকে বলা হবে? এনি রেগুলেশন, এনি বাই রুলিং, এনি অর্ডার, এনি অর্ডিন্যান্স, এনি নোটিফিকেশন। অর্ডিন্যান্স মানে স্যার অধ্যাদেশ, আমি পড়াবো তোমাদের পরে। এনি নোটিফিকেশন, এভরিথিং। বুঝতে পারলাম? আন্ডার কনসিডার দ্য ল অ্যাকর্ডিং টু আর্টিকেল 13 সাব ক্লজ 2 পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আই থিঙ্ক পিকচার গেটিং ক্লিয়ার। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ বেটা, জয় হিন্দ। এবং আমার সৌভাগ্য যে এই চ্যানেলে আমি তোমাদের পড়াতে পারি। কেমন? টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। পরের দিনের ক্লাসে দেখা হবে। কেমন? একদম।